তারা ভেবেছিলেন যে ঠিক এই ঘটনা শেখ হাসিনা হয়তো সামলে নিতে পারবেন, কিন্তু অলক্ষ্যে তখন হাসছে সেনাবাহিনী, অলক্ষ্যে তখন হাসছে যারা মেটাকুলাস ডিজাইন করেছিলেন তারা জানতেন যে শেষমেশ দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। একটা তো ডিজাইন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমন একটা সাংঘর্ষিক রূপ দিতে হবে যেখানে মানুষকে একেবারে ত্রস্ত বিপর্যস্ত করে দিতে হবে। আর বাকি রইল জামাত। এই বাজারে গরম করার মতো রসদ একমাত্র জামাত ইসলামের হাতে রয়েছে, সেটা বারবার করেই বলেছে। এরকম একটা বয়ান বা ন্যারেটিভকে তারা লাগাতার 4 বছর ধরে বিভিন্নভাবে এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করেছে, যে কারণে বাংলাদেশকে কিন্তু একটা স্থির জায়গায় পৌঁছতে অনেক বেগ পেতে হচ্ছে। কেউ কেউ বলছেন এই ঘটনার পর এই দেশে আর থাকবো না, বাইরে চলে যাব। এত শোক সন্তপ্ত মানুষ যে তারা কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন না। একটা শিক্ষিত প্রাণবন্ত যে সমাজকে তারা কোনো রকম ভবিষ্যৎ দেখাতে পারে না, সেই দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশ ইতিমধ্যে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। জুলাই মাস বাংলাদেশের কাছে এখন এক রীতিমতো যেটাকে আতঙ্কের মাস হয়ে দাঁড়িয়েছে। গত বছর জুলাই মাসের মধ্যে অনেকেই শঙ্কায় ছিলেন আওয়ামী লীগের কর্মী সমর্থক যে সমস্ত মানুষ রয়েছেন এবং তাদের পরিবারবর্গ, কি হয় ব্যাপার। তারা ভেবেছিলেন যে জুলাই মাসে এরকম ঘটনার শেখ হাসিনার উপর তাদের চরম আস্থা ছিল। তারা ভেবেছিলেন যে ঠিক এই ঘটনা শেখ হাসিনা হয়তো সামলে নিতে পারবেন, কিন্তু অলক্ষ্যে তখন হাসছে সেনাবাহিনী, অলক্ষ্যে তখন হাসছে যারা মেটাকুলাস ডিজাইন করেছিলেন তারা জানতেন যে শেষমেশ দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এটাকে যখনই নিয়ে আসা হবে তার আগে পরিস্থিতি এতটা সাংঘর্ষিক হয়ে উঠবে যে এটা তখন এস্টাবলিশ হয়ে যাবে, এবং ঠিক ওই রকমভাবেই স্টেপ বাই স্টেপ ওই ডিজাইনে এগিয়েছে। তারপর তাদের কাছে নেমে এসেছে এক চরম দুঃসময়, বিশেষ করে আওয়ামী লীগের যারা কর্মী নেতা এবং তাদের পরিবারের উপর চাঁদাবাজি, জুলুমবাজি সর্বোচ্চ শিখরে গেছে। সেই জুলাই মাস থেকে আজও অবধি তাদের এক পলাতক জীবন, কোথাও কোথাও হচ্ছে, কখনো কখনো হচ্ছে প্রতিবাদে সামিল হয়ে ঠিক এটা জোটবদ্ধ রূপ নিতে অনেক সময়ের প্রয়োজন আছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু জুলাই মাসে তো বেশ চওড়া হাসি হাসার কথা ছিল, হচ্ছে যারা জুলাই মাসে তথাকথিত বিপ্লব করেছিলেন তাদের সে হাসি উধাও। তারা প্রতি মুহূর্তে একের পর এক ডিজাইন করছে কিভাবে এই যে এত বড় ঘটনা ঘটে গেল, যে সেখানে এই বিমান যে দুর্ঘটনাটা হলো, দুর্ঘটনা বলা হচ্ছে ঠিক কথা, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই দুর্ঘটনা বলে তো মানতে রাজি নন। তাদের কাছে এটা একটা মনে হচ্ছে যে অত্যন্ত একটা ঘটনা, যে ঘটনাটাকে ঠিক দুর্ঘটনা হিসাবে মেনে নিলে তাহলে আরও একটা ঘটনাকে সামনে নিয়ে আসে, সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতি। বাংলাদেশে এই যে নিম্নমানের এই সমস্ত সামরিক সরঞ্জাম কেনাকে কেন্দ্র করে এক ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি অনেকেই এটাকে আস্তে আস্তে নিয়ে আসছেন, ঠারে ঠারে বোঝাতে চাইছেন, কিন্তু এর ভেতরে যে একটা দুর্নীতি কিভাবে কেমনভাবে হয়েছে তার দায় কেউই অস্বীকার করতে পারে না। এমনকি বিএনপি করতে পারে না, কেন ক্যান্টনমেন্ট বেসড পার্টি যা গণতান্ত্রিকভাবে পরবর্তীকালে আবির্ভূত হলেও সে একেবারে এই বিষয় নিয়ে নিষ্কলুষ সেটাও যেমন বলা যাবে না, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে এটাও কেউ আর অস্বীকার করেন না। কিন্তু দুর্নীতির সমস্ত দায় শেখ হাসিনাকে এর উপর বর্তে দেওয়া হয়, এবং সব দুর্নীতির কারণ তিনি। যদি এতই দুর্নীতি করেন তাহলে কিন্তু আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো, বিশ্বের শক্তিশালী দেশ যারা রয়েছে, তারা কিন্তু এইভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কখনো কোনো টেন্ডারকে তারা গ্রহণ করেন না।
রাশিয়ার যেরকম হচ্ছে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কী অভিযোগ করেছিল, ঠিক এই 5ই আগস্টে যখন পতনের পর 16ই আগস্ট নাগাদ এই ঘটনাটাকে নিয়ে আসে দৈনিক ইত্তেফাক। তারা বলেছিল যে ব্যাপক দুর্নীতি হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে ঘিরে এবং সেখানে শেখ হাসিনা বেনিফিশিয়ারি, এই ছিল তাদের বক্তব্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাশিয়াই পরিষ্কার জানিয়ে দেয় যে কোনো দুর্নীতি হয় না এবং শেখ হাসিনা দুর্নীতির কোনো অর্থ গ্রহণ করেছেন এমন কোনো তথ্য বা প্রমাণ তাদের কাছে নেই। তারপর একের পর এক ট্যাগ লাগানো, এই ট্যাগ লাগানোর পরম্পরা চলতেই থেকেছে এবং তার সাথে সাথে হচ্ছে এনসিপি নেতারা কখনো হচ্ছে বিএনপিকে ছাপিয়ে গিয়ে তারা বলতে চেয়েছেন কে কত জোর গলায়, কে কত জোরালোভাবে বলতে পারে যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। কিন্তু জুলাই মাস 2024 সাল থেকে 5ই আগস্টের পর যখন 8 তারিখ ক্ষমতার মসনদে বসলেন ইউনূস সাহেব, সেই 8ই আগস্ট থেকে এখনও পর্যন্ত তারা যে সমস্ত কাজগুলো করছে সেটাতে কোন গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে তারা কাজ করছেন? প্রথমত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষমতায় আসীন হননি এবং তারা কি বিলক্ষণ জানতেন যে এটাও কি হচ্ছে ক্ষমতা দখল করার পরবর্তী মেটাকুলাস ডিজাইন ছিল? সেই ডিজাইনটাকে কি আস্তে আস্তে এবার ক্রমশ উন্মোচিত হবার সময় এসেছে? একটা তো ডিজাইন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমন একটা সাংঘর্ষিক রূপ দিতে হবে যেখানে মানুষকে একেবারে ত্রস্ত বিপর্যস্ত করে দিতে হবে। প্রথম টার্গেট থাকবে আওয়ামী লীগ, তাহলে তারা একত্রিত হতে পারবে না, সামান্য জীবনধারণের জন্যে তাদেরকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা যাবে। তারপর ধীরে ধীরে এটা জনসাধারণের উপর নিয়ে আসবে, ফলে জনসাধারণ তখন প্রতিবাদে সামিল হওয়া কি দুরস্ত, তারা এই বিষয়ে টু শব্দটি করতে পারবে না। ভাবুন কি ভয়ঙ্কর একটি নীল নকশা তারা রচিত করেছিল। এবং এই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিনের ছাত্ররা, যাদের উপর পূর্ণ সেন্টিমেন্ট থাকবে, যে কারণে তাদের ফ্রন্ট রানার হিসাবে সামনে নিয়ে আসা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা থাকাকালীনই তারা পদত্যাগ করে এতই তাদের চটজলদি ব্যাপার ছিল যে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন। সব ডিজাইনে সবসময় ঠিকভাবে ক্লিক করে না, ঠিক তেমনিভাবে সমস্ত চিত্রনাট্যের সমস্ত সিকোয়েন্স সবসময় ঠিক ক্লিক করে না, যে কারণে অনেক সম্ভাবনাময় সিনেমা যেমন মুখ থুবড়ে পড়ে, এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টির। আবার অন্যদিকে বিএনপি তারা প্রথম থেকে স্টিক করেছিল নির্বাচনটাকে অতি দ্রুত করতে হবে। তারা বলেছে কিন্তু এই নিয়ে তারা জোরালো কোনো আন্দোলন গড়ে তোলার মতো সুযোগ পায়নি। কেন? আন্দোলন যাদেরকে নিয়ে তৈরি করবে এই সমস্ত যারা হচ্ছে তৃণমূল স্তরের কর্মী বা স্থানীয় নেতা, তারা দুর্নীতি এবং চাঁদাবাজি এবং জুলুমবাজিতে তারা এতটা ইনভলভ হয়ে পড়েছে। কবে নির্বাচন হবে দেখা যাবে, নির্বাচন হবার আগেই একজন করোড়পতি হবার স্বপ্ন নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগের অনেকে স্ক্যাটার্ড হয়ে গেছে, তারপর তাদের জুলুমটা এসে গিয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের উপর। এমনকি কোথায় বাচ্চা হলে সেখানে পর্যন্ত হচ্ছে টাকা দিতে হচ্ছে। বিএনপির বিরুদ্ধে এইরকম চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এলাকায় ব্যবসা করতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। এই সমস্ত অভিযোগগুলো যখন ওঠে তখন সেটাকে নিয়ে জোরালোভাবে প্রতিবাদ করার মতো দু একজন বিএনপি নেতা এগিয়ে এসেছেন বটে, কিন্তু সামগ্রিকভাবে বিএনপির সেরকম কোনো শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা কিন্তু কখনো সেভাবে বলেননি। আর বাকি রইল জামাত। এই বাজারে গরম করার মতো রসদ একমাত্র জামাত ইসলামের হাতে রয়েছে, সেটা বারবার করেই বলেছি। তার কারণ জামাতের যে রাজনৈতিক পরম্পরা, জামাত ইসলাম কখনোই তারা দেশভাগ চায়নি। 47-এর আগে পাকিস্তান তৈরি হোক, এটা জামাত কখনোই আনেনি। এনেছিল মুসলিম লীগ বা বাংলাদেশের ক্ষেত্রে 4 জন নেতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন এই পূর্ব পাকিস্তান গঠনের জন্য। একজন AK ফজলুল হক, একজন সোহরাওয়ার্দী এবং তারপর মৌলানা ভাসানী এবং অবশ্যই একদম ছাত্র নেতা হিসেবে মুজিবুর রহমান। পরবর্তী ক্ষেত্রে মুজিবুর রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার চলার পথ সম্পূর্ণ একটা অন্য খাতে বয়ে যায়, যে কারণে তিনি সবাইকে ছাপিয়ে সমস্ত বাঙালি জাতির একজন নেতা হয়ে উঠতে পেরেছিলেন। সেখানেই অনন্যতা হচ্ছে মুজিবুর রহমানের।
এই যখন চলছে আর বাকি রইল আরও একটা সত্তা, সেটা হচ্ছে আজকের সময় ডিজিটাল মিডিয়ার এই যুগে ইউটিউবাররা একটা বড় রকম ইনফ্লুয়েন্সারের কাজ করে। তারা জনগণকে ইনফ্লুয়েন্স করতে সহযোগিতা করে এবং হচ্ছে জনগণকে ইনফ্লুয়েন্স করতে পারলে তাদেরও যেমন হচ্ছে রোজগার বৃদ্ধি পায় এবং সমাজের উপর একটা কর্তৃত্ব স্থাপন করার মতো স্পেস তৈরি হয়। এবং এই কাজটাকে করেছেন হচ্ছে অত্যন্ত সুচতুরভাবে ৩-৪ জন যে সমস্ত ইউটিউবার যারা প্রবাসে থাকেন, তারা এই ক্ষেত্রে একটা জামাত ইসলামের এবং হচ্ছে ইসলামিক ঐক্যজোট বা হেফাজতে ইসলাম তাদের একটা সহযোগিতা পেয়েছেন। তার কারণ ন্যারেটিভ গঠনের ক্ষেত্রে তারা এমনভাবে জোরালোভাবে ন্যারেটিভটা তৈরি করেছেন যে ন্যারেটিভের সাথে যাতে মৌলবাদী যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেই মৌলবাদ যেভাবে আর কি পশ্চিমা শক্তি তাকে বিপজ্জনক হিসেবে হাজির করে, সেই মৌলবাদ অতটা বিপজ্জনক নয়। সেই মৌলবাদ হচ্ছে মৌলিক বিষয়কে নিয়ে অবলম্বন করে তারা থাকেন, তাদের জন্য বাংলাদেশ কিন্তু সুরক্ষিত থাকবে এরকম একটা বয়ান বা ন্যারেটিভকে তারা লাগাতার 4 বছর ধরে বিভিন্নভাবে এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করেছেন, যে কারণে বাংলাদেশকে কিন্তু একটা স্থির জায়গায় পৌঁছতে অনেক বেগ পেতে হচ্ছে। এখন এই স্থির জায়গায় বেগ পেতে হচ্ছে এই কারণেই যে ডক্টর ইউনূসের কাছে সেরকম কোনো ভিশন বা ন্যারেটিভ নেই, বা তিনি যাদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী তৈরি করেছেন সেই উপদেষ্টা মণ্ডলীর অধিকাংশ হচ্ছে এনজিওর সাথে যুক্ত, কেউ কেউ আছেন বিদেশে পড়াতেন, আর কেউ কেউ আছেন আর্মির প্রাক্তন ব্রিগেডিয়ার বা হচ্ছে প্রাক্তন সেনাবাহিনীর শীর্ষকর্তা, এরকম নিয়ে একটা কম্পোজিশনস তৈরি করেছে। ফলে বাংলাদেশের একেবারে যারা গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে মানুষ তারা কিভাবে বেঁচে পড়তে থাকেন সেই সম্পর্কে তাদের কোনো না আছে ধারণা, না আছে তাদের সম্পর্কে কোনো স্পষ্ট আবেগ, যে কারণে এইরকম একটা কলেজে নামকরা কলেজে বিমান দুর্ঘটনার পর তাদের কখনো কোনো উচ্চবাচ্য দেখেছেন সেরকমভাবে, বা তাদেরকে যে এত বড় একটা ঘটনা তার দায় যে কিভাবে তারা নেবে সেই ব্যাপারে তারা কোনো রকম আগ্রহই দেখাননি, বরং দায়টাকে কাটাবার জন্য এখন জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবেন। তার কারণ যেভাবে দমনপীড়ন নিয়ে এসেছে তাতে এই সমস্ত অল্পবয়সী ছেলেদেরকে রক্ষা করার জন্য তাদের অভিভাবকরা এখন এগিয়ে আসবেন। কেউ কেউ বলছেন এই ঘটনার পর এই দেশে আর থাকবো না, বাইরে চলে যাবেন। এত শোক সন্তপ্ত মানুষ যে তারা কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন না। যে দেশ কোনো ভবিষ্যৎ তার নাগরিককে দেখাতে পারে না, বা হচ্ছে একটা শিক্ষিত প্রাণবন্ত যে সমাজকে তারা কোনো রকম ভবিষ্যৎ দেখাতে পারে না, সেই দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশ ইতিমধ্যে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোনো রকমে গৃহযুদ্ধটাকে ঠেকিয়ে রেখেছে, তার কারণ বাংলাদেশের যে সাধারণ মানুষ যারা খেটে খান তারা জানেন যে এরকম গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হলে একবেলা খাবার তাদের কাছে তখন জোগাড় করা কঠিন হবে। আর এই সমস্ত ক্রিয়াকলাপ যারা জানেন, এই যে মেটাকুলাস ডিজাইনের লোকজন যারা রয়েছেন, সে নাহিদ ইসলাম হোক বা হচ্ছে সার্জিস আলম হোক বা হচ্ছে অন্যান্য বেশ কিছু এবি পার্টির লোকজন হোক বা আরও কিছু আছে বিএনপিরও কিছু লোকজন আছে, সব মিলিয়ে ঝুলিয়ে একটা এন্টিটি তারা তৈরি করেছে যেখানে হচ্ছে ভাগ বাটোয়ারা চলছে। তার মধ্যে যারা স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে, কিংস পার্টি যারা তৈরি করবে, প্রশাসনের কাছ থেকে তারা সর্বাধিক অগ্রাধিকার পাবে, সেই কারণে তাদের হচ্ছে গোছানোর পরিমাণটা একটু বেশি হবে। সাধারণ মানুষ সেটা জানেন, কিন্তু এই মুহূর্তে তারা কিছু বলবেন না। এই মুহূর্তে তারা কিছু বলবেন না। তারা কি করবেন? যখন ক্ষমতার পরিবর্তন হবে তখন ঠিক একই দৃশ্য দেখা যাবে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা দেখা গেছে। তবু আওয়ামী লীগের সাথে একটা ভারতের অতীত একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে কি হবে? তার কারণ বাংলাদেশের ব্যাপারে ভারতের রাষ্ট্রীয় নীতি এই মুহূর্তে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বিশেষভাবে অপারেশন সিঁদুরের পর ভারত কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্কের ক্ষেত্রে বা প্রতিবেশীর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন এসেছে। তুমি আমাকে সবসময় চমকে যাবে, তুমি সবসময় মাসল ফ্লেক্সিং করবে, তুমি সবসময় আর্ম টুইস্টিং করবে, এই ধরনের মনোভাব ভারত কিন্তু আর মেনে নিচ্ছে না। বিশেষ করে অপারেশন সিঁদুরের পর বয়ান চেঞ্জ হয়ে গেছে এবং খুবই অ্যাগ্রেসিভলি কিন্তু ভারত এই ক্ষেত্রে ডিল করতে চলেছে এবং পরিষ্কার সে ঘোষণা করে দিচ্ছে। আবারও আপনাদেরকে জানিয়ে দিই, কোনো ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বা যদি কোনো রকমের জঙ্গি ক্রিয়াকলাপ দেখায় ভারত কিন্তু সেটাকে যুদ্ধ
বলেই কিন্তু তারা জানবে যে এক্ষেত্রে যুদ্ধ নামিয়ে দিয়েছে, এবং সেই ক্ষেত্রে চরম রিটালিয়েশন তাৎক্ষণিক হবে। এটা কিন্তু ভারতের এখন বিদেশ নীতিতে স্পষ্টভাবে প্রতীয়মান। কিন্তু তার মানে কি এই নয়, কূটনীতিতে আরও একটা দিক থাকে যেখানে কেউ প্রতিবেশী বিপদে পড়লে তার পাশে এগিয়ে যেতে হয়। সে দ্বিধাগ্রস্ত থাকবে, সে এটা নেবও কি নেব না, ঠিক যেমন বাংলাদেশে হয়েছে। দ্বিধাগ্রস্ত ছিল, অগ্নিদগ্ধ শিশুরা যখন কাতরাচ্ছে, তারা বলছে একটু যদি জ্বলুনিটাকে একটু কমিয়ে দেওয়া যায়, তারা চিৎকার করছে। সেই সময় ভারত কিন্তু শুরুতেই বলে দিয়েছিল যে তারা সমস্ত আধুনিক সরঞ্জাম নিয়ে আসবে, দরকার পড়লে তাদেরকে নিয়ে এসে ভারতে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দেবে। কিন্তু জানে যারা ওখানকার পাকা মাথার লোকজন, এই যদি গ্রহণ করি তাহলে কতগুলো দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে। তারা কোনো জায়গায় দায়বদ্ধ থাকতে চান না, তার কারণ অন্য এজেন্ডা তাদের রয়েছে। তথাপি প্রবল চাপকে উপেক্ষা করে ইউনূস সাহেব অন্তত 4 জনের একটি টিম ভারতের, তারা ওখানে গেছেন চিকিৎসা দিতে। তাতেই ইতিমধ্যে শঙ্কা শুরু হয়ে গেছে। বিশেষ করে সেই শঙ্কাটা কারা করছেন ভালো করে খেয়াল করলে দেখবেন, এই শঙ্কাটা করছে প্রবাসে যারা অবস্থানরত আর্মির প্রাক্তন কিছু অফিসার এবং ইউটিউবাররা। তারা পরিষ্কার ইউনূসকে বলে দিয়েছিলেন যদি ভারতের থেকে সহযোগিতা নেন তাহলে কিন্তু আমরা আপনাকে দেখে ছাড়ব। ইউনূস সাহেবের কিছু করার ছিল না, তিনি এই জায়গায় সম্মতি দিয়েছেন। তার কারণ তার এখন আর কোনো যাবার জায়গা নেই। তিনি রীতিমতো একটা ঘেরাবন্দির মধ্যে পড়েছেন। কতজনের হুমকি শুনবেন তিনি, কতজনের চোখ রাঙানি তিনি শুনবেন, করতে করতে তিনি ক্লান্ত বিধ্বস্ত একজন। এর প্রত্যেকটা দিন তার কাছে সেই যে ক্ষমতার সিংহাসন তাকে কাটায় বিচ্ছে। তাই এই কারণে ইউনূস সাহেব সেটা দিয়ে করেছেন। এরকমই পরিস্থিতির দিকে এখন এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে। তাই আমি ভাবছিলাম যে এই সমস্ত কয়েকজন ডিফেন্স অফিসার রয়েছেন যারা বিদেশে থাকেন, অত্যন্ত স্বাস্থ্যবান, বয়স হয়েছে, তারা কি করে বিদেশে থাকেন। তথ্য বলছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নে প্রচুর এই রকম যারা আর্মির রিটায়ার্ড পারসন রয়েছেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ রয়েছেন। তারা সমস্ত করে গিয়ে ওখানে ওই লাইফস্টাইল লিড করেন কিভাবে, কত পেনশন তারা পান, কত টাকা তারা রোজগার করেছেন জীবনে, এই প্রশ্নগুলো তো ওঠা খুব স্বাভাবিক। ভারতবর্ষের কিন্তু এরকম পরিস্থিতি নয়। ভারতবর্ষের যারা সেনা বাহিনীর অনেক অফিসার রয়েছেন শীর্ষস্থানীয়, তারা অত্যন্ত সিভিলিয়ান লাইফে যখন তারা আসেন, অত্যন্ত তারা কিন্তু একটা সম্ভ্রমপূর্ণ জীবনযাপন তারা করেন। এরকমই একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে। এই চলে আসা পরিস্থিতির মধ্যে তারা বাইরে থেকে হুমকি দিচ্ছেন সেই সমস্ত সরকারকে, আর অন্যদিকে বিধ্বস্ত অবস্থায় কাতরাচ্ছে বাংলাদেশের জনগণ। তাদের আর্তনাদ একটা সময় ঠিকই পৌঁছে যাবে হচ্ছে বিশ্বের দরবারে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু চ্যানেল, বিদেশি চ্যানেল, তারা কিন্তু এই নিয়ে অনেক কথাবার্তা বলছে, যারা আগে কথায় কথায় শেখ হাসিনার শাসনকালকে তারা প্রশ্নবিদ্ধ করত। তাই জুলাই মাস চলছে, জুলাই মাসের মধ্যে আনন্দ নেই। সমন্বয়ক অতীতের যারা পরে উপদেষ্টা, অধুনা এনসিপির নায়ক, তারা সবসময় আতঙ্কে ভুগছেন। এই বুঝি আওয়ামী লীগের সামনে গিয়ে পড়তে হবে, এই বুঝি জনতার আক্রোশের সামনে গিয়ে তাদের পড়তে হবে, এরকম একটা অবস্থায়। আর আসিফ নজরুল তিনি ভাবছেন এই সেই জুলাই মাস, সেখানে প্রত্যেক দিন নিয়ম করে বলতেন 26 লক্ষ ভারতীয় নাকি সেখানে চাকরি করছে, অথচ আজ পর্যন্ত একটি তথ্য তিনি তুলে ধরতে পারেননি। এতটাই মিথ্যের বন্যাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছিলেন যে প্রোপাগান্ডা মেশিনারিকে, গোয়েবলসকে হার মানিয়ে দিয়েছেন। হয়তো উপর থেকে গোয়েবলস মুচকি হেসে বলছেন, জিও বেটা, আমার একদম সঠিক এরকম যে শিষ্য যে বাংলাদেশে খুঁজে পাবো আমি ভাবিনি। হয়তো তিনি অলক্ষ্যে এটাই বলছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন আপনারা দাবিয়ে দেবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।